মেহমান আসা উপলক্ষে ঘরটাকে নতুন করে সাজালাম। কি এমন মেহমান আসতেছে যে এতগুলো রান্না আমাকে একা হাতেই করতে হলো। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো দেখতেই পাচ্ছেন অনেক কিছু রান্নাবান্না নিয়ে চলে আসলাম। পুরো ব্লগ দেখতে থাকেন, আশা করি ভালোই লাগবে। আর এই তো আমার ছেলে আর আমি, মা ছেলে মিলে বের হয়ে গেলাম এই রোদের প্রকোপ, রোদের মধ্যে একটু বাজারে গেলাম। বাজারে গিয়েছি, হঠাৎ করে আমার ছেলে একটু অসুস্থ হয়ে যায়। ওকে পরে আবার একটা ড্রিঙ্কও নিয়ে দিয়ে অসুস্থ বলতে, ওর বলতেছে মাম্মি আমার মাথা ঘোরাচ্ছে, কারণ সেদিনও অনেক রোদ ছিল আর আমি ছিলাম রোজা। এটা ছিল বৃহস্পতিবার বিকাল থেকে ব্লগটা শুরু করলাম। এরপরে বাজার টাজার সব নিয়ে আসি, কী কী বাজার এনেছি সব একটা একটা দেখতে পাবে। রান্না করতে করতেই দেখাবো। দেখেন অনেকগুলো মাছ নিয়ে আসছি, এটা তাইল্লা মাছ। তো প্রথমে আমি গরু মাংসটা রান্না করব। গরু মাংস হচ্ছে এর আগের দিন কেনা হয়েছে, কারণ হচ্ছে সকাল সকাল গরু মাংস না নিলে একদমই ভালো পড়ে না। সেটা ফ্রিজ থেকে বের করেছি, ভাবতেছি এটা মাংসটা যেহেতু আগে থেকে বের করে রেখেছি সেটা আগে একটু রান্না করে নিই। তো আমার মাথার মধ্যে টেনশন, এতগুলো রান্না আসলে একা কি পারবো? একা থাকা যেমন কষ্ট, একা হাতে সব কিছু করাও কষ্ট, কিন্তু একটা মানুষ যদি থাকে হেল্প করা বা 2-3 জন যদি একসাথে থাকে কিন্তু কাজ খুব সুন্দর হয়ে যায়। আর আমি এমন না যে খুব দ্রুত কাজ করতে পারি, এরকম না, আমি একটু স্লোলি কাজ করি যেটাই হোক। তো খাসির মাংসটা একটু ধুয়ে নিচ্ছি, এটা একদমই পরিষ্কার ছিল। তো খাসির মাংসটা আমি একটু ম্যারিনেট করে নিচ্ছি, এই যে টক দই দিয়ে একটু হাতে মেখে ম্যারিনেট করে নিব। তাহলে হচ্ছে খাসির মাংসের যে একটা বাজে স্মেল থাকে সেটা আর থাকবে না। এটার জন্যই আধা ঘন্টার মতো এটা আমি ম্যারিনেট করে রেখে দিব। আর এই তো আমি এদিকে হচ্ছে গরু মাংস বসিয়ে দিচ্ছি, এখন হচ্ছে খাসির কোরমা। আসলে আমি খুব একটা, আমি তো বলি রান্না পারি না, আমার নিজের আইডিয়া দিয়ে আমি যেভাবে পারি আমি সেটাই রান্না করছি। নারকেল বাটা দিলাম, কাঠবাদাম বাটা, বাদাম বাটা দিলে হয়, আমি কাঠবাদামটাই দিয়েছি, এমনি যে চীনা বাদাম সেটা দিলে হয়। রসুন বাটা দিচ্ছি, রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে দিচ্ছি কারণ যেহেতু খাসির মাংস। আর একটু পেঁয়াজ বাটা দিচ্ছি। নর্মালি কিন্তু আমি গরু মাংস রান্না করতে পেঁয়াজ বাটা খুব একটা দিই না, কিন্তু এটার মধ্যে দিতে হবে যেহেতু কোরমা, একটু ঘন ঝোল থাকতে হবে, এই জন্য হচ্ছে পেঁয়াজ বাটাটাই দিলাম। আর দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো খুব সামান্য পরিমাণে, তারপর লাল মরিচটাও খুব সামান্য পরিমাণে। আর এরপর দিয়ে দিলাম মশলা, আর দিয়ে দিলাম নুন, আর একটু দিয়ে দিলাম হালকা একটু চিনি। এর মধ্যে আমি একটু টমেটো সসও দিয়ে দিব। এভাবে আমি একটু মেখে তারপরে চুলার মধ্যে বসিয়ে দিব। এটা এরপরে হয়ে যাবে। আর একটু দিয়ে দিচ্ছি সাদা তেল। আর এই তো এটা মেখে এখন বসিয়ে দিচ্ছি। আসলে এখন বাজে, আমি যে রান্না করছি তখন বাজে হচ্ছে প্রায় 11:30টার মতো, কারণ মেহমান ওরা আসবে কি আসবে না ওই কনফিউশনে ছিলাম। কে আসবে এটা জানতে হলে তো পুরো ব্লগ অবশ্যই দেখতে হবে কোন মেহমানদের জন্য করছি। তো যেটাই হোক, এখন হচ্ছে এই যে আমার রান্না হয়ে গেল, মানে বসিয়ে দিলাম। তো এদিকে আমি হচ্ছে রোস্ট রান্না করব, মানে চিকেন রোস্ট। এটার জন্য আমি আগে থেকে এখানে একটু ব্যাটারটা তৈরি করে নিচ্ছি, মানে টক দই ভালো করে তো মিক্স করতে হয়। আর এদিকে মাঝখানে আমি খাসির মাংসটাও নেড়ে দিচ্ছি, এই যে দেখতেই পাচ্ছেন। আর এর মধ্যে হচ্ছে ঢাকনা দিয়ে দিব, ঢাকনা না দিলে হচ্ছে এটা খুব একটা সিদ্ধ হবে না। আর এই তো শুকনো মশলাগুলো আর একটু দিয়ে দিলাম, আর এই তো হয়ে গেল। এখন হচ্ছে আমি রোস্টের জন্য যে মশলাগুলো দিয়ে দিলাম ওটার সাথে একটু টমেটো সস মিক্স করছি। রোস্টের জন্য মশলা আমার বাসায় এমনি একটু গুঁড়া গুঁড়ো থাকে। এই যে কোরমা বসালাম, খাসির কোরমা, ওখানের জন্য মশলা দিয়েছি জায়ফল, জয়ত্রী, স্টার মশলা, বড় এলাচ, তারপরে লং, এলাচি, দারচিনি, এগুলো সব ব্লেন্ড করে একসাথে, জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো, এগুলো একসাথে মিক্স করে একটা মশলা আছে সেটা দিয়েছি। আর এদিকে গরু মাংসটা দেখলাম যে গরু মাংস সিদ্ধ হয়ে আসছে। এখন আমি হচ্ছে রোস্টটা রান্না করব। রোস্ট রান্না করার সময় অবশ্যই সাদা তেলের সাথে একটু ঘি দিতে হবে। এখন যেহেতু অনেক বেশি গরম, আমি সব কিছুতে ঘির পরিমাণটা খুবই কম দিচ্ছি, চেষ্টা করতেছি ঘির পরিমাণটা যাতে কমই হয়। এই যে আমি একটু মশলাটা মিক্স করে নিয়েছি, সেটা এখন দিয়ে দিচ্ছি ভালো করে। এখানে একটু ভালো করে মিক্স করে নিব, এই যে তেলের মধ্যে ভালো করে যতটুকু সম্ভব ভালো করে মিক্স করতে হবে। এটা রোস্টের মধ্যে অনেকে দুধ দিতেছেন, আমি আবার গরুর দুধটা একটু দিই। এটার জন্য দুধের মধ্যে আমি একটু দুধ পাউডার ভালো করে মিক্স করে নিব, যাতে আমি যখন দুধটা ঢালবো ফাটা হয়ে যাবে না। আমি যখন দুধটা ঢালবো টক দইয়ের সাথে দুধ মিশে যাতে ফেটে না যায়, সেজন্য আমি দুধের সাথে দুধ পাউডার মিশিয়ে নিয়েছি। আর ভাজা রোস্টগুলো দিয়ে দিচ্ছি, এগুলো কিন্তু আগেই ভেজে নিয়েছি। আসলে রান্না দেখানোটা যত কষ্ট সেটা আসলে করাটা অনেক বেশি কঠিন। এক সময় আসলে রান্না করতেই পারতাম না, এখন যতটুকু করে আমার নিজের কাছে মনে হয় যে ওইটুকু আলহামদুলিল্লাহ। কারণ বাবার বাড়িতে টোটালি কোনো কাজ করিও নাই, দেখিও নাই। এখন বলবেন সবাই না, এখনকার মেয়েরা হচ্ছে ইউটিউব দেখে দেখে টুকটাক করে, কিন্তু
আমাদের সময় কিন্তু ওরকম করে করতো না। তো এখন দেখবেন যে ইউটিউব দেখে দেখে মেয়েরাও একটা পুডিং হলেও বানায় এখন, কিন্তু আমি কিছুই করি না। আমি এখনও সেই অবস্থার মধ্যে, নাস্তা খুব একটা পারি না, রান্না মোটামুটি যা করি মোটামুটি হয়, খারাপ না। আর এই তো বসিয়ে দিলাম, এর মধ্যে আমি দুধটা ঢেলে দিয়েছি। আর এই যে একটু নেড়ে ছেড়ে দিব, দেখেন দুধটা কিন্তু দেওয়ার পরে ফাটে নাই, ওই যে একটু দুধ পাউডার মিক্স করে দিয়েছি এই জন্য। এখন দিয়ে দিব হচ্ছে মাছও রান্না করব, তেল্লা মাছ রান্না করব, এরপরে কই মাছ। এই যে আমি কিন্তু পাবদা মাছও এনেছি, জানি না আর রাতে পারবো কিনা, কারণ অনেকটা রাত হয়ে গেছে আর পারতেছিলাম না। আর এই যে একটু ঘি দিয়ে দিচ্ছি, আর একটু এখানে কিন্তু একটু পেঁয়াজ বেরেস্তা করে দিয়ে দিব। এটা আমি সকালে দিব, যেহেতু মেহমান আসবে সকালে, শুক্রবার দুপুরের দাওয়াত, সকালে মেহমান আসবে, তো আমি রাতে একটু একটু রান্না করে রাখলে আমার কাছে মনে হচ্ছে অনেকটা বেশি সুবিধা হবে। আর এই তো এদিকে আমি মাছটার জন্য মাছের মশলা, হলুদ গুঁড়ো, লাল মরিচ এগুলো সব দিয়ে ভালো করে কষিয়ে নিব, টমেটো দিয়ে দিলাম। আর এই তো কই মাছগুলো ছিল একদম মিডিয়াম সাইজের। প্রথমে ভেবেছি মাঝখানে একটু দাগ কেটে দিব, পরে ভাবলাম যেহেতু ছোট ছোট কই মাছ, ওখানে আবার দাগ কেটেও কি হবে, ভেঙেও যেতে পারে। তো পরে গোটা গোটা ওভাবে ভেজে নিয়েছি। আগে তো ভাজাভুজি করেছি, এখন দেখতে পাচ্ছে রান্না করতেছে। আমি আগে রোস্টের জন্য চিকেনগুলো ভেজে নিয়েছি, এর মধ্যে আবার কই মাছও ভেজে নিয়েছি। আসলে তোমাদের সাথে যেগুলো ভিডিও করা হয়েছে সেগুলাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। এর মধ্যে আমি পাবদা মাছ রান্না করেছি, এর মধ্যে হচ্ছে দুরুস রান্না করেছি, 2টা দুরুস ছোট ছোট, তো ওগুলা কিন্তু ভিডিও করা হয়নি। আর এই তো আমি আরেকটা চুলার মধ্যে কই মাছ দিয়ে দিচ্ছি, 2টা ডেক্সির মধ্যে কই মাছ রান্না করছি। কারণ হচ্ছে অনেক বেশি মাছ যদি একটু গাদাগাদি করে রান্না করা হয়, দেখা যায় কি ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, এই জন্য 2টার মধ্যে আমি কই মাছগুলো দিয়ে দিচ্ছি একসাথে। তো এই তো এই যে এই থালিটা ধুবো না, এই থালির মধ্যে হচ্ছে তাইলা মাছ রান্না করবো। তো কই মাছগুলোর মধ্যে একটু পানি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখন খুব একটা জাল করে নিচ্ছি না, জাস্ট একটু সিদ্ধ হয়ে আসলে কিন্তু নামিয়ে নিচ্ছি। পরের দিন হয়তো জাল দিব। যে চিংড়ি মাছ, আজকে সারাদিন আমি চিংড়ি মাছ খুঁজতে খুঁজতে এই কয়টা চিংড়ি মাছ খুব ভালো পেয়েছি। চিংড়ি মাছ আমি যেহেতু রাতে বাজার করতে বেরিয়েছি, দেখা যাচ্ছে বিকালে ওভাবে বাজার ভালো থাকে না, একটু সকালে বের হলে ভালোই থাকে। তো যে কয়টা চিংড়ি মাছ আছে ওগুলো আমি রান্না করে নিচ্ছি। টমেটো, পেঁয়াজ, তারপরে হচ্ছে ভালো করে কষিয়ে লাল করে নিচ্ছি, কাঁচামরিচ দিয়ে দিলাম। প্রথমে ভেবেছি চিংড়ি মাছের মালাইকারি করব, আবার বললাম যে থাক, ওখানে হলুদ করে সবগুলো তো রান্না করাই হলো রোস্টের মতো করে, মালাইকারি আর নাই করি, খেতে হয়তো ভালো লাগবে না এভাবে সবাই কীরকম হলে, তো আমি পরে আর করি নি। তো এদিকে আমার এই যে কই মাছটা আরও হবে, আমি কিন্তু আর জাল করব না, নামিয়ে নিলাম। কই মাছটা এখন রান্না করব তাইল্লা মাছ কোথায় রান্না করব চিন্তা করতে করতে ভাবতেছি যে আমি হচ্ছে এটার মধ্যে দিয়ে দিই, থালির মধ্যে মাছ রান্না করলে কিন্তু সুবিধা হয়। বস্তিরা দেখবেন যে থালির মধ্যে বড় কোরাল মাছ রান্না করে, রোস্ট রান্না করে, তো আমিও ভাবলাম যে মাছটা রান্না করে নিই। এই যে দেখতে পাচ্ছেন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এটা তো সেম, আমি ভালো করে সব মশলা দিয়ে পানি দিয়ে একটু কষিয়ে তারপর হচ্ছে মাছটা দিয়ে দিব। এই তো কষানো হয়ে গেছে। আর এদিকে হচ্ছে আমার চিংড়ি মাছটা হয়ে আসছে, আমি নামিয়ে নিব। আর তাইল্লা মাছটা আমি এভাবে দিব, উল্টাবো না, অট্টুকোর মধ্যে পানি দিয়ে সিদ্ধ করব। ঠান্ডা হয়ে আসলে তারপরে উল্টাইয়ে আরেক পাশটা জাল করব। এটা পরের দিন সকালে করব, এখন শুধু জাল করে রেখে দিব। আসলে এই জিনিসগুলো করে রাখলে সকালে একটু সুবিধা হয়, যেহেতু আমি একা, আমার মেয়েটাও তো ছোট, তার মধ্যে হচ্ছে আমিও একা, কী করবো। আর আমার হাজব্যান্ড তো আর এসব রান্না করতে পারবে না, এতগুলো রান্না। তো যেটাই হোক, এদিকে দেখেন মেহমান আসবে, সেই উপলক্ষে আমি ঘরটা সাজিয়ে নিচ্ছি। আসলে সেজন্য না, পর্দাগুলো বানাতে দিয়েছি অনেক আগে, আমার আগের পর্দাগুলো অনেক পুরনো হয়ে গেছে, তো আনবো করে আনতে যাওয়া হয় না। পরে ভাবলাম যে নিয়ে আসি, এখন যেতেই হবে, গরমের জন্য আসলে বের হই না। তো অবশ্যই কমেন্টে বলবেন পর্দাগুলো কেমন হলো। আর মাঝখানে রুমেরটা কালার দিলাম, সবই গোল্ডেন কালার, একটু ডিজাইনটা একটু অন্যরকম দিলাম। আর সকালে উঠে কোরমা রান্না করলাম ডিমের, এরপরে চাইনিজ সবজি। আমি কিন্তু পাবদা মাছ রান্না করেছি, ওই যে দুরুস করেছি, চিংড়ি দিয়ে ঢেঁড়স ভাজি করেছি, সেগুলো ভিডিও করা হয়নি। তো যেটাই হোক, নাস্তা দেখতে পাচ্ছেন। আর নাস্তাটা সকালে উঠে করেছি খুব সিম্পলভাবে। আর আসলে সেদিন আমার বোন মেজেটার কথা খুব মনে পড়ছে, সবাই আসবে, সবাই থাকবে আমার বোন টানে। আর গত বছর কিন্তু সেম এভাবে সবাই আসছে, কিন্তু নাস্তাটা রেডি করার জন্য আমার বোন মেজেটা অনেক হেল্প করছে। আমারটা আমি করছি, আমার বোন কিছু রেডি করছে, যার কারণে অনেকগুলো আইটেম একসাথে হয়ে গেল।
তো ওকে ছাড়া আমার আসলে কাজ করা সম্ভব হচ্ছে না। ও থাকলে হয়তো বা অনেক বেশি হেল্প করতো, আরও ডেজার্ট বানাতো। ও খুব সুন্দর সুন্দর ডেজার্ট বানায়, যেটা আমিও একদমই পারি না। হ্যাঁ, সময় থাকলে হয়তো পারতাম। আর এখানে যে কেক দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার ভাইয়ের বউ মেজোটা নিয়ে আসছে। ও বাসা থেকে বানায়। ও কিন্তু কেক বানাতে পারে না, নিজে নিজে চেষ্টা। ছোট্ট মেয়ে কোনোভাবে রান্না পারে না। আর মেহমান চলে আসছে, আমি টেবিলে মোটামুটি দিয়েছি। পুডিং করেছি, নাগেট, চিকেন ফ্রাই আর হচ্ছে রোল, একটু চটপটি, খুব সিম্পল। আর ফালুদা করেছিলাম, যেটা এখানে নাই। আর শরবতও দিয়েছিলাম, সেটা হচ্ছে দইয়ের শরবত। তো যেটাই হোক মোটামুটি করার চেষ্টা করেছি। আর এই যে আমি হচ্ছে কেকটাকে পিস পিস করে কেটে নিলাম, যাতে সবাই মোটামুটি একটা একটা করে পায়। তো যেটাই হোক মজাই হয়েছে মোটামুটি। ও একদম প্রথমবার বানাইছে, বা কারো কাছ থেকে শিখে ওরকম না, নিজে নিজে বানানোর চেষ্টা। আর এই যে খাওয়া দাওয়া দেখেন কি কি করেছি। আমি হচ্ছে পোলাও করেছি, বলতে একদম সাদা পোলাও, যেটাকে একদম নর্মালি। এরপরে ডিমের কারি, চিকেন রোস্ট, দই রোস্ট, তারপরে খাসির মাংস, এরপরে পাবদা মাছ রান্না করেছি কিন্তু। তারপরে হচ্ছে কই মাছ, এরপরে হচ্ছে তাইল্লা মাছ, চাইনিজ সবজি, চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়স। তো এই তো। আর এখানে ভিডিও করছে হচ্ছে আমার হাজব্যান্ড, আমি করলে হয়তো বা ভালো মতো করতাম। এছাড়া হচ্ছে গরুর মাংস, টুকটাকই আমাদের নর্মাল যে খাবার দাবার সেগুলা। তো যেটাই হোক আমি চেষ্টা করেছি যতটুক পার। আর একটা পাতলা ডাল করেছি। আসলে এত হাতে কম সময় ছিল যে সব কিছু তাড়াহুড়া করে ওভাবে হয়নি। যে চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়স রান্না করেছি। আর আমার জামাই কীভাবে ভিডিও করতেছে, এখন সবগুলো আসতেছে না, ও আসলে অত পরিপক্ক না। তো যেটা হোক, যে আমার বাবা আসছে, আমার ছোটো বোনের শ্বশুরবাড়ি থেকে আসছে, ও শ্বশুর শাশুড়ি, এরপরে হচ্ছে আমার ভাইরা, আমার ভাই বোন, ভাইয়ের বউ, এই আর কি। ওদেরকে নিয়ে হচ্ছে আমার মেহমান। তো ওদের বাসায় সবসময় যাওয়া হয়, কিন্তু আমার এই ছোট্ট বাসায় আমি সবাইকে আসলে চাইলেই বলতে পারি না। আমার খুব খুশি লাগে যখন আমার আপন মানুষগুলো এভাবে আসে, আমার খুব খুশি লাগে। এরপরে বিকালের দিকে আসছে আমার বোন ছোটোটা, ওর শ্বশুর শাশুড়ি আসছিল, কিন্তু ওর বাচ্চার অসুখ দেখে ও দুপুরের দিকে আসতে পারেনি, বিকালে আসে। ওদেরকে কিন্তু নাস্তা দিয়েছি, খাইয়ে দিয়ে অনেক গল্প করেছি। এরপরে রাতের খাওয়া দাওয়া ওদেরকে দিলাম। একটা জিনিস আফসোস লাগতেছে, সেটা হচ্ছে কাবাবটা আমি দিতেই পারি নাই, ভুলেই গেছিলাম আসলে দেওয়ার জন্য, মনে নাই। কাবাবটা করেছিলাম বেসিক্যালি আমার বাবার জন্য, আর হচ্ছে আমার ওই আঙ্কেলের জন্য, আমার ছোটো বোনের শ্বশুরের জন্য, বাট দিতে আমার মনে নাই। এদিকে আমার বোনরাও চলে গেছে, ওরা বেশিক্ষণ বসে নাই, যেহেতু আমার ছোটো বোনের ছেলেটা খুব কান্নাকাটি করতেছিল, ঠান্ডা লাগছে তো একদমই কান্নাকাটি করতেছে। আর এদিকে দেখান ঘরের অবস্থা, এই যে কতখানি থালাবাটি হলো। আমার বাসায় আমার সকালে যে হেল্পিং হ্যান্ড আছে, ও আসে পরিষ্কার করবে। এই যে দেখতেই পাচ্ছেন, সব মোটামুটি এমনি জাল টাল করে রেখেছি। তরকারি ফ্রিজে অল্প একটু বেঁচে ছিল, খুব একটা বেশি না, সেগুলো ফ্রোজেন করে রেখেছি। আর এই যে ফ্রিজের মধ্যে থাক ভরে রেখেছি, এটা আমার শ্বশুরবাড়িতে যাবে এই জন্য। আর এই তো একসাথে রেখে দিয়েছি, কারণ যাতে নষ্ট না হয়। আর ঝাড়ু আমার বুয়া কোথায় রাখছে দেখেন, এই জন্য একটু দেখাই দিলাম। আর ফ্রিজে দেখেন, এই যে এখানে একদম জ্যাম হয়ে আছে এটা রাখাতে। তো ফ্রিজ মনে হচ্ছে মানুষকে দুনিয়া দিলে আসলে কুলায় না। ফ্রিজ মনে হচ্ছে এটা থাকার পর আমার জায়গা হচ্ছে না। এবার আপনাদের দেখায় আমার ভাইয়ের বউ, বড় ভাইয়ের বউ আর কি, উনি আসার সময় আমার জন্য কি সারপ্রাইজ আনছে। তো আমার তো খুব পছন্দ, মানে উনি কিভাবে বুঝলো যে আমার এই যে মাটির জিনিসপত্র এত পছন্দ, আমাকে জিজ্ঞেসও করা নেই, বলেও নেই। মাঝখানে যে জব্বর মিয়ার বলি খেলা হয়েছিল, সেখান থেকে আমার ভাই নিয়ে আসছে, বলছে আর কি যে মাটির জিনিসপত্র নিয়ে আসতে। তো দেখেন এই যে চায়ের কাপ, চায়ের পেনিস, মানে আমি কি বলবো, আমার দেখে এত ভালো লাগতেছে। আমি হচ্ছে স্টেডিয়ামের ওখানে কিছু টঙের দোকান বসে, যে ওখানে আমার এত ভালো লাগে, আমি দাঁড়ায় থাকি শুধু ওখানে। এই যে এরকম মাটির কাপে চা দেয় বলে, মালাই চা যেটা বিক্রি করে সেটা মাটির কাপেই দেয়। আসলে জানি না, মাটির কাপে চা খাওয়ার আলাদা একটা টেস্ট, বলবো না, আলাদা ভালো লাগে। এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, আমি জানি না আমার কেন এত ভালো লাগে। তো এরপরে এটা খুলে খুলে দেখতেছিলাম, আমার ভীষণ পছন্দ হয়েছে। আর আমার মেয়ে তো খুব খুশি, বলতেছে মাম্মি এটা করে চা খাবো। ভাবি যদি একটু জিজ্ঞেস করতে বলতাম, আর একটা বাড়ায় নিলে হয়তো 6টা হইলে হয়তো, এখন 5টা কাপ হয়তো একটা আমি নিয়ে নিব মিলাই এগুলোর সাথে। যেহেতু আমার ডাইনিং টেবিলটা 6 চেয়ারের, এই জন্য আমি কাপ বলেন প্লেট বলেন একটু 6টা করে সব কিছু নিই। আর এই তো এখন তো নিচ্ছি, বাট জানি না পরে আবার কেমন টেবিল নিয়ে, হয়তো তখন চেঞ্জ হতে পারে। এই তো এই যে দেখতে পাচ্ছেন, আমি সবগুলো এখন খুলে দেখতেছিলাম, চায়ের কাপ আর প্লেট। এই যে আমার মেয়ের জন্য
ড্রেস নিয়ে আসছে, তারপরে হচ্ছে ড্রেসও আছে। এর মধ্যে আবার ভাবির আম্মা আমার জন্য আচার দিল, একটা হচ্ছে আলু বোখারা আর একটা হচ্ছে চালতার আচার, দেখতে পাচ্ছেন। আর সেই সাথেই আচার দিয়ে ব্লগটা শেষ করছি। আল্লাহ হাফেজ।